মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞান পরীক্ষা যারা দিতে চলেছ তাদের কাছে 3 নম্বরের প্রশ্ন সত্যি একটা ডিফিকাল্ট বিষয়। কারণ 1 নম্বরের যে এমসিকিউ বলো, ছোট প্রশ্ন বলো বা 2 নম্বরের প্রশ্ন হয়ে যায়, অনেক সময় 3 নম্বরের প্রশ্ন করতে সমস্যা হয়। আর এই কারণে আমি আজকে মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সের ওপর 3 মার্কস যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তার একটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো ডেফিনেটলি তোমাদের 100% সহায়তা করবে আপকামিং 2026 সালের মাধ্যমিকের জন্য। তো আমরা এখানে কিছু সিলেক্টেড প্রশ্ন ডিসকাস করব যেগুলো অবশ্যই তোমরা 2026 সালে কমন পেতে চলেছো। চলো শুরু করছি আজকের প্রশ্ন। 3 মার্কসের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা থেকে তোমরা কমন 2026-এ অবশ্যই পাবে। তো শুরু করছি প্রথম পেজ থেকে। প্রথম যে প্রশ্নটা ডিসকাস করছি, তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে তুলনা করো। ডেফিনেটলি ভালো প্রশ্ন, অবশ্যই করে যাবে। এরপরে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, এই মান কেলভিন স্কেলে কি একই থাকে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কনসেপ্ট থেকে এই প্রশ্নটা হতে পারে। 2+1 এই আকারে এই ফরম্যাটে সাধারণত হতে পারে। অবশ্যই করে যাবো। আর যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো করবে কারণ এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। 3-এ আছে তড়িৎ পরিবহন এবং তাপীয় পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। 3 নাম্বার মানে অবশ্যই 3টি সাদৃশ্য লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার ডিডাক্ট হতে পারে। চতুর্থ যে প্রশ্নটা করব, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ব্যাখ্যা করো এবং এর মান নির্ণয় করো। ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এখান থেকেও এটা 3 নম্বরের গ্রুপে প্রচুরবার দেখা গেছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা অবশ্যই করে যাবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান, ভীষণ ভিভিআই ইম্পর্টেন্ট, 2026 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন? নিজস্ব ধর্ম বলার জন্য 1 নম্বর এবং কেন বলার জন্য 2 নম্বর। টোটাল এখান থেকে তোমরা কিন্তু 3 পাবে। চলে যাচ্ছি পরের পেজের দিকে, যেখানে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বেসিক্যালি আমরা এই পেজটা থেকে লাইট থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে ডিসকাস করবো, কারণ লাইট থেকে মিনিমাম 12 থেকে 14 নাম্বার তোমরা পাবে তোমাদের ভৌত বিজ্ঞান পেপারে। প্রিজমের আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকাল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রমাণটা দিলে অবশ্যই 3 নম্বরের প্রমাণ হবে, ডেফিনেটলি লিখে যাবে। নেক্সট, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের যে চিত্র, আলোক রশ্মি প্রতিসরণের চিত্র কার ক্ষেত্রে? সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে। এরকম একটা চিত্র তোমরা নিশ্চয়ই দেখেছো, ডেফিনেটলি এরকম এসে আবার এরকম যাবে। তো এরকম চিত্রটা আঁকতে হবে এবং তার ডেফিনেটলি রে অফ লাইটের যে পাথ, আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, যে নির্গত রশ্মিটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবং আপতিত রশ্মি যেটাকে এটাকে বলছি, দুটোই দেখাতে হবে এবং এটা কিন্তু নাম্বার ডিভিশন সেভাবেই থাকবে। প্রতিসরণের দুটি সূত্র লেখো এবং দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, মানে স্নেলের যে সূত্র সেটা তোমায় দেখাতে হবে। সাইন আই বাই সাইন আর সমান মিউ কনস্ট্যান্ট। মানুষের চোখের বিভিন্ন অংশের গঠন এবং কাজ সম্পর্কে ব্যাখ্যা করতে বলতে পারে। ডেফিনেটলি এখান থেকে যে কোনো 3টি পয়েন্ট তুলে দিতে পারলো। ধরো কর্নিয়ার কথা বলে দিল, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার কিংবা রেটিনা, এদের কাজ কি, কোথায় অবস্থিত, অবশ্যই দেখাতে পারে। নেক্সট প্রশ্ন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি প্রতিসরক তলে আলোক রশ্মির আপতন কোণ যেটা আই দেওয়া আছে এবং অন্য প্রতিসরক তলে প্রতিসরণ কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। চ্যুতি কোণের মান নির্ণয় করো। আমি এখানে সিমিলারলি বলছি ফিজিক্সের জন্য যে যে নিউমেরিক্যাল মানে অঙ্কগুলো আসতে পারে, ভৌত বিজ্ঞানের যে অঙ্ক, সেগুলোর উপর আলাদা সেপারেট ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। ডেফিনেটলি চ্যানেলে লেগে থাকো, অবশ্যই তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, চ্যুতি কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 3 নম্বরের প্রশ্ন এলে 3টি পয়েন্ট, 2 নম্বরের প্রশ্ন এলে 2টি পয়েন্ট লিখতেই হবে। নেক্সট যে প্রশ্নটা আসতে পারে, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নির্ণয় করো। ন্যূনতম চ্যুতিকোণের শর্ত ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার রেটেড প্রশ্ন, অবশ্যই করে যাবে। মায়োপিয়ার কারণ কি? কখন হ্রস্ব দৃষ্টি দেখা যায়? দুটোই একই প্রশ্ন। এর প্রতিকার, কারণ বললে 1 এবং প্রতিকার বললে 2, টোটাল 3। মায়োপিয়া ছাড়া হাইপারমেট্রোপিয়া, দুটি অবশ্যই করে যাবে, কারণ আইদার মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া যে কোনো একটি আসতে পারে। নেক্সট, এটা ডেফিনেটলি তোমাদের কারেন্ট মানে তড়িৎ চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তড়িৎ কোষের তড়িৎ চালক বল এবং আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3 নম্বরের প্রশ্ন, বরাবর আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এরকম ধরনের প্রশ্ন তোমরা পেয়েছো। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, বা এই প্রশ্নটাকে বিভিন্ন ভাবে তোমাদের ডেফিনেটলি তুলে ধরতে পারে। সবকটা প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরেছি। এই 16 নম্বর প্রশ্নটা 2026-এর জন্য একদম 5 স্টার রেটেড প্রশ্ন, অবশ্যই করে যাবে। 17 নম্বর বার্লো চক্রের কার্যনীতি এবং কার্যপ্রণালীর প্রশ্ন আসতে পারে, ডেফিনেটলি ভালো করে যাবে। ফিউজ তারের বৈশিষ্ট্য অবশ্যই 2 মার্কসের কোশ্চেন গ্রুপে দিতে পারে, ডেফিনেটলি ভালো করে দেখে যাবে।
চলে যাবো পরের পেজের দিকে, সেখানে দেখবো যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, আর এই প্রশ্নগুলো এখান থেকে পড়ার সম্ভাবনা 100-100। পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌলে বিটা কণা নিঃসরণ হয় কিভাবে? এর সঙ্গে থাকবে তেজস্ক্রিয়তা একটি ব্যবহারিক প্রয়োগ। ভীষণ ভালো প্রশ্ন, ভিভিআই কোশ্চেন, স্টার রেটেড প্রশ্ন। আলফা এবং বিটা রশ্মির আধান এবং আয়োনাইজেশনের যে ক্ষমতা তার তুলনা করো এবং এর সাথে তেজস্ক্রিয়তার ব্যবহার দিতে পারে। তেজস্ক্রিয়তার ব্যবহারটা অবশ্যই আসতে পারে এবছর, তাই বারবার তুলে ধরেছি। নিউক্লিয়াস সংযোজন এবং বিভাজনের মধ্যে দুটি পার্থক্য এবং তার সাথে একটি উষ্ণতা এবং চাপের উপর কি তেজস্ক্রিয়তা নির্ভর করে? ডেফিনেটলি একটি এমসিকিউ টাইপ একটি কোশ্চেন বা ছোট শর্ট প্রশ্ন টাইপ একটি কোশ্চেন দেওয়া থাকবে। তেজস্ক্রিয়তার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, কুরি এবং বেকারেলের মধ্যে সম্পর্ক, বা এটিকে ঘুরিয়ে দিলে লিখতে পারে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? অবশ্যই প্রশ্ন আকারে দিতে পারে, ডেফিনেটলি তোমরা কিন্তু দেখে যাবে। যে প্রশ্নগুলি আমি ডিসকাস করছি এর বাইরে কিন্তু তোমাদের করা দরকার হবে না, কারণ এগুলো সব চ্যাপ্টারই কভার করা আছে, অবশ্যই ফাইনাল সাজেশন হিসেবে দেখে যাবে। ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, এটা কিন্তু ডেফিনেটলি পর্যায় সারণী থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেইগুলো কিন্তু দেওয়া আছে। ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিনকে অধাতব ধর্মের ভিত্তিতে এবং পরমাণুর আকারে ঊর্ধ্বক্রমে সাজাও। ভীষণ ভালো প্রশ্ন, বহুবার পরীক্ষায় পড়েছে, এরকম প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো। এবার 25, 26 এবং 27 এই তিনটে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত হাই, অত্যন্ত হাই। যেমন এবিসি তিনটি মৌল দেওয়া আছে, তার মধ্যে তাদের পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা দেওয়া আছে, পরমাণুর সংখ্যা, এবং এবং বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে কোনটি অপরা তড়িৎ ধর্মে বেশি, কার আকার সবচেয়ে কম, কার আকার বেশি, এ ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই হতে পারে। তাই এই পেজ থেকে আমি প্রশ্নগুলো পড়ছি না, তোমরা কিন্তু এই পেজ থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই যে তিনটে প্রশ্ন তোমরা পাচ্ছ এই 25, 26 এবং 27, এই পেজ থেকে তোমরা কিন্তু মোস্ট ভিভিআই কোশ্চেন হিসেবে তোমাদেরকে এটা মার্কিং করলাম। আর পর্যায় সারণী থেকে 3 নম্বরের প্রশ্ন মানে কিন্তু এই ধরনের প্রশ্নই হবে। তাই 25, আবার বলছি, এই 25, এই 26 এবং 27 অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি, এবং এই ধরনের প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে পাবে। নেক্সট প্রশ্ন চলে গেছি তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত চ্যাপ্টার। 28 নম্বর প্রশ্ন বলেছে MsO4 এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি ঘটবে? এটি জারণ না বিজারণ, এই ধরনের বিক্রিয়া। অথবা কপারের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডের রিয়াকশন লিখতে হতে পারে। এই ধরনের কিন্তু প্রশ্ন তোমরা এই 28, 29-এর মধ্যে দেখার সম্ভাবনা প্রবল হাই। তড়িৎ লেপন কাকে বলে? সব সময়ের জন্য ভালো প্রশ্ন, এবং তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? খুবই সহজ মানের প্রশ্ন, বাট অবশ্যই 28, 29 এবং 31 এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা হাই রয়েছে। 31-এ বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর একটি নিকেলের প্রলেপ দেব। লোহার উপর একটি নিকেলের প্রলেপ দেব, সেখানে ক্যাথোড এবং অ্যানোড রূপে কি ব্যবহার করা হবে ডেফিনেটলি লিখতে হবে। এই প্রসেসটা তখনই বুঝতে পারবে যদি তুমি থিওরিটা ভালো করে পড়ে রাখো, অবশ্যই পারবে। 32 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেফিনেটলি Ma2 একটি তড়িৎযোজী যৌগ, যেখানে M ধাতব, A অধাতব। জলীয় দ্রবণে এ কি কি আয়ন বিয়োজিত হবে এবং A2 জলীয় যে বিশেষ তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়নটা ক্যাথোডে যাবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে, অবশ্যই দেখে যাবে। নেক্সট যে প্রশ্নটা আছে, ডেফিনেটলি আমরা অ্যামোনিয়ার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছি, বিক্রিয়ার শর্ত, রাসায়নিক দ্রব্য, রাসায়নিক সমীকরণ, এই সমস্ত ধরনের প্রশ্ন তোমরা প্রায় পাবে। অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস, অবশ্যই এই দুটি প্রশ্নের মধ্যে সম্ভাবনা ভীষণ হাই। অথবা কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয় তার রাসায়নিক সমীকরণ, শর্ত, এই সমস্ত সংগ্রহ কিভাবে করব, এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এই পেজ থেকে তোমরা ধরে রাখছো যে 2026 তোমাদের এখান থেকে প্রশ্ন অনিবার্য। নাইট্রোলিম কি? এটা শর্ত, বিক্রিয়ার সমীকরণ এবং ব্যবহার 3 নম্বরের প্রশ্ন আকারে দিতে পারে। এবং ডেফিনেটলি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের যে প্রস্তুতি, এই প্রস্তুতির সমীকরণ, এগুলো সবই কিন্তু 3 নম্বরের প্রশ্ন। তাই এই পেজ থেকে 33, 34, 35, 36, 37 খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে প্রশ্ন অনিবার্য হবে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন দিকে, যেখানে জৈব রসায়ন ভিত্তিক কিছু প্রশ্ন আছে। C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলবো, আর C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলবো? এই কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু থাকতে পারে মানে থাকবেই। ইথিলিনের পলিমারাইজেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া এবং তার সমীকরণ সহ উল্লেখ করতে বলতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যে জুট বিক্রিয়া, প্রচন্ড ভাই ইম্পর্টেন্ট, রাসায়নিক সমীকরণ সহ লিখতে দিতে পারে, এবং এর সঙ্গে একটা শর্ট কোশ্চেন, এলপিজির ব্যবহার বা এলপিজির ফুল ফর্ম কি, সিএনজির ফুল ফর্ম কি, এগুলো দেবে। 41 নম্বর প্রশ্ন, এটাও স্টার রেটেড প্রশ্ন। দুটি জৈব যৌগ, একটা এ একটা বি বলে দেওয়া আছে, যাদের সংকেত দেওয়া আছে একটা পার্টিকুলার। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে,
বি ধাতব সোডিয়াম সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগের দুটি সংকেত, গঠন সংকেত লিখতে হবে। তার মানে কে ধাতু কে অধাতু কিভাবে তৈরি হবে, তারা কিভাবে যুক্ত হবে সেটা সম্পর্কে কনসেপ্ট না থাকলে হবে না। এবং এর সাপেক্ষে এর যে রাসায়নিক সমীকরণ সেটা দিতে হবে। আবার বলছি, এই ধরনের প্রশ্নে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো একটা পার্টিকুলার প্রশ্ন না পারো, প্রশ্নের দাগ নাম্বার তুলে কমেন্ট বক্সে কমেন্ট করো। যেমন আমি 41 নম্বর প্রশ্নটা বুঝতে পারিনি, সলিউশন চাই, তো কোয়েশ্চেন নাম্বার 41 প্লিজ অ্যান্সার এটা লিখে দিলে ডেফিনেটলি তার উপর আমি কিন্তু সেপারেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, গ্যাস থেকে কি কি প্রশ্ন হতে পারে? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। এই প্রশ্নটা না যদি না দেয়, তাহলে এই 45 নম্বর প্রশ্ন দেখো, বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র থেকে আদর্শ গ্যাস সমীকরণ। দুটো প্রশ্নই কিন্তু ডেফিনেটলি হাইলাইটেড প্রশ্ন, অবশ্যই করে যাবে। পরম শূন্য উষ্ণতা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভীষণ হাই। পরম শূন্য কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণ ধারণা, অথবা পরম শূন্য উষ্ণতা কাকে বলে? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। হেভি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়েলের সূত্রের বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখো, অত্যন্ত সহজ মানের প্রশ্ন, এবং এর সাপেক্ষে গ্রাফগুলো ডেফিনেটলি করে যাবে। এবং লাস্ট প্রশ্ন আজকের, কত মোল CaCO3 কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 উৎপন্ন হবে এবং এনটিপিতে ওই CO2 এর আয়তন কত? এটা কিন্তু প্রশ্ন। আমি আবারও বলছি যে ভৌত বিজ্ঞানের যে সমস্ত গণিত, মানে ভৌত বিজ্ঞানের যে অঙ্ক, এইগুলোর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো হয় সেগুলোর জন্য আলাদা করে আমি ভিডিও বানাবো ডেফিনেটলি। তার জন্য কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আমি তার জন্য আলাদা ভিডিও আনছি। এগুলো ছিল শুধুমাত্র 3 মার্কসের প্রশ্ন, যেগুলো নিয়ে সবাই সমস্যায় পড়ে, তাই জন্য এগুলোকে সাজিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে 2 মার্কসের প্রশ্ন এবং সেরা, মানে একদম সেরার সেরা কিছু এমসিকিউ তোমাদের সামনে আসছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার ডেফিনেটলি করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।